হতভাগা বজ্জাত ছেলে, এখনো তোর স্বাদ মেটেনি? আর কত জ্বালাবি তুই আমাকে? হ্যাঁ, আর কত জ্বালাবি? লাগছে মামি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মামি। তোকে আমি ঘরে ঢুকতে বারণ করেছিলাম না? তবু তুই শুনবি না, বল? হ্যাঁ, ছেড়ে দাও মামি, আমি আর আসবো না, সত্যি বলছি। ও মামি ছেড়ে দাও, লাগছে। লাগুক, তোর লাগুক শয়তান। নিজের বাপ মাকে খেয়েছিস, তোর মামাকে খেয়েছিস, এখনো বুঝি তোর খিদে মেটেনি না রে? মামি, আমি কিছু করিনি। ও রানু বৌদি, কি হলো কি? ছেলেটাকে কি মেরেই ফেলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি মেরেই ফেলবো, তবে আমি বাঁচি। ওকে দেখলে আমার সারা শরীর জ্বলে ওঠে, পোড়া মুখ একটা। অমন কাণ্ড কি করে নাকি? ভাগ্নে হলো সাক্ষাৎ ভগবান জগন্নাথের রূপ। ওকে ওরকম করো না বৌদি, ছেড়ে দাও। হ্যাঁ রানু বৌদি, ছেড়ে দাও ওকে, এগুলো ঠিক নয়। আর পারি না, ওকে আমার চোখের সামনে থেকে সরাও তো। বেরো, একদম আমার চোখের সামনে আসবি না। গ্রামের লোকেরা নান্টুর বাঁধন খুলে দিতেই সে এক ছুটে পালিয়ে গেল। স্বামী নরেনের হঠাৎই মৃত্যুর পর থেকে রানুর জীবনটা যেন তছনছ হয়ে গেছে। কোনো রকমে একবেলা খেয়ে একবেলা উপোস করে তার দিন গুজরান হয়, কিন্তু নরেনের একমাত্র ভাগ্নে এই নান্টুকে দেখলেই শান্তশিষ্ট রানুর মাথায় আগুন জ্বলে ওঠে। একা একা এই বাড়িতে থাকতে আমার আর ভাল লাগে না গো। আর যদি একটা ছেলে পুলে থাকতো, এইভাবে কষ্ট পেতে হতো না। চোখের জলে ভিজে কখন যে রানুর দুই চোখ ঘুমে জড়িয়ে এসেছিল সেটা নিজেই বুঝতে পারেনি। রাত তখন গভীর, দূর থেকে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হঠাৎই কে? কি দরজা কে খুললো? কে রে? আমি গো, আমি। আমাকে চিনতে পারলে না? ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। ভয় কি? আমি কি দেখতে ভয়ঙ্কর নাকি? কেউ আসো, বাঁচাও। বলেছিলাম না আমি ভয়ঙ্কর নই, কিন্তু আমার কথা না শুনলে আমি ভয়ঙ্কর হয়ে উঠি। লোমশ হাতটা মুহূর্তের জন্য দেরি করল, কিন্তু তারপরেই তার মাথাটা হাত দিয়ে ভীষণ জোরে মোটকে দিতেই মটমট শব্দে সেটা ঘুরে গেল। বলেছিলাম না, রেগে গেলে আমি ভয়ঙ্কর রূপ ধারণ করি। আমাকে ফাঁকি দিয়ে পালাবি। এবার দেখ কেমন জীবন তোকে ফাঁকি দেয়। তুমুল আক্রোশে বিষাদ যেন রানুর দেহটা ছুঁড়ে মারল। একটা ডালে গিয়ে বিঁধে গেল শরীরটা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো। রানুর নিথর দেহটা গাছে ঝুলে রইল, আর তার থেকে মাটিতে চুঁইয়ে পড়তে থাকলো ফোঁটা ফোঁটা রক্ত। ও বাবা গো, এ কি ভয়ানক কাণ্ড গো! এমন ঘটনা তো আমরা জীবনেও দেখিনি। ও বাবা, বিভৎস অবস্থায় প্রথমে নরেন না মারা গেল, আর এখন রানু বৌদি। পরিবারটা পুরো শেষ হয়ে গেল। ততক্ষণে গ্রামবাসীরা নরেনের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে দিয়েছে। এত লোক হয়ে গেছে যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই সময় গ্রামের পথ দিয়ে তারানাথ তান্ত্রিক হেঁটে যাচ্ছিল। একটা বাড়ির সামনে জটলা দেখে সে কৌতূহলী হয়ে একজনকে ডেকে জিজ্ঞেস করলো, এই যে ভাই, এই বাড়ির সামনে এত লোকজনের জটলা কিসের? কিছু হয়েছে নাকি? আর কি হবে ঠাকুরমশাই, সবই অদৃষ্ট। কদিন আগে এই বাড়ির কর্তা নরেন অস্বাভাবিকভাবে মরে গেল। এখন ওর বউ রানুর দেহ গাছে ঝোলা অবস্থায় পাওয়া গেল। গাছে ঝোলা অবস্থায় মৃতদেহ?
বলে কি দেখি তো। এই সরো, একটু সরো সরো সরো, জায়গা দাও। বাপরে বাপ, এই যে বিভৎস অবস্থা, কিন্তু এরকম হলো কি করে? সে তো আমরাও জানি না ঠাকুর মশাই। আজকে সকালে ফুল নেওয়ার জন্য নরেন্দার বাড়ি আসতেই দেখি এই অবস্থা। কিন্তু এই ভদ্র মহিলা কি একাই থাকতেন? ওর বাড়িতে কি কেউ থাকতো না? না, নরেন্দার এক ভাগ্নে তার কাছেই থাকতো। কাল রাতেও তো তাকে সকলে দেখেছিল। এই, আপনি বলতে বলতে খেয়াল হলো ঠাকুরমশাই, আর সকাল থেকে ওই ছোকরাকে দেখিনি তো। এই, ওই ছোকরা কি কাণ্ড করেনি তো? একটা ছেলের পক্ষে এরকম মারাত্মক কাজ করা সম্ভব নয়, যতই সে মহিলা হোক না কেন। তবুও একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে মেরে তাকে এইভাবে গাছের দিকে ছুঁড়ে মারা, না 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 না, এ অসম্ভব। তবে কি হলো ঠাকুর মশাই, কি ভাবছেন? আচ্ছা, আগে কি গ্রামে এরকম কোনো ঘটনা ঘটেছে? না না, কখনো না। আমাদের গ্রাম বেশ শান্তশিষ্ট, কখনো এমন কিছু হয়নি। ঠাকুরমশাই, আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। নিশ্চয়ই আপনি বাইরে থেকে আসছেন। তার উপরে আপনাকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে। চলুন আজকের আমার বাড়িতে পদধূলি দেবেন খন। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, পথশ্রমে আমি সত্যি খুব ক্লান্ত। আজকের দিনটা আশ্রয় পেলে বড়ই ভালো হয়। ব্রাহ্মণ তারানাথকে আশ্রয় দেওয়ার কথা শোনা মাত্র দয়াল সানন্দে তাকে নিজের বাড়ি নিয়ে গেল। তাকে খুব যত্ন করে 2 দিন রাখল। তারানাথও দয়ালের অতিথি সেবা দেখে বড়ই তৃপ্ত হলেন। কিন্তু 3 দিনের দিন তারানাথ দয়ালকে ডেকে বললেন, দয়াল, এবার যে আমাকে ছেড়ে দিতে হবে ভাই। এ কি কথা বলছেন ঠাকুরমশাই? আমাদের সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? মানে হঠাৎ আপনি চলে যাবেন বলছেন যে? আরে না না, অচেনা অজানা মানুষের প্রতি তোমাদের এই সেবা আমি চিরকাল মনে রাখবো দয়াল। কিন্তু বিষয়টা হলো, আমি আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছিলাম। পথে ক্লান্ত হয়েছিলাম বলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এবারে যে আমায় যেতে হবে। মায়ের কথা যখন বললেন তখন আর বাধা দিই কি করে? কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে দিতেই হবে। কথা? কি কথা দয়াল? আপনি যখনই এই পথ দিয়ে ফিরবেন আমার গৃহে আর একবার আপনার পায়ের ধুলো দিতে হবে। এটা আমার অনুরোধ ঠাকুরমশাই। ঠিক আছে। তোমাদের এই ভালোবাসা আমাকে বারবার বলে যে পৃথিবীতে খারাপের সঙ্গে সঙ্গে ভালো মানুষও নেহাত কম নেই। আমি নিশ্চয়ই আসবো দয়াল, তোমরা ভালো থেকো। দয়ালের বাড়ি ছেড়ে তারানাথ আবার পথে নামল এবং কিছুদিনের মধ্যেই নিজের বাড়ি গিয়ে উপস্থিত হলো। যদিও তারানাথ ভেবেছিল মায়ের সাথে দেখা করে 10 মধ্যে আবার পথে বেরিয়ে পড়বে, কিন্তু এইবার আমি কিছুতেই তোকে যেতে দেব না খোকা। তোর বাবা চলে গেছে, আমাকে আর এইভাবে রেখে যাস না। এমন করে বললে কি করে হয় মা? তোমার কথা মনে পড়লো বলে আমি ছুটে এলাম। এসেছ নিজের ইচ্ছেতে, কিন্তু এবারে আমার ইচ্ছে মতোই তোমায় থাকতে হবে বাবা। পথে ঘাটে অনেক ঘুরলে, এবার বেথা করে সংসারী হ দেখি, আমিও শান্তিতে মরি। এটা কি বললে মা? তোমার ছেলে যে বৈরাগী, পথই যে তার ঘর, আর এই গোটা পৃথিবীটাই যে তার সংসার। ঘরের বাঁধা নিয়মে আমি থাকতে পারবো না মা। সে দেখা যাবে খন। এখন আমার কাছে এসে বস দেখি, কতদিন তোকে ভালো করে দেখিনি বাছা। মায়ের কাছে আসতেই তারানাথের জারি জুরি একেবারেই চলল না। মায়ের আবদারে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস এবং 1 মাস থেকে 2 মাস কেটে গেল। এবারে তারানাথ খুবই অস্থির হয়ে মায়ের পায়ের কাছে বসে বলল, মা, এবারে আমাকে ছেড়ে দাও, নইলে হয়তো আগের মতোই না বলে কয়ে আমাকে চলে যেতে হবে। ঘরের ভেতরে মন যে আর টেকে না। বেশ, তোর যখন এই ইচ্ছে তাই হোক। তবে এই বুড়ি মায়ের কাছে আবার আসিস বাছা।
আবার আসিস। অনেকদিন পরে বেরিয়ে বেশ লাগছে। কেন জানি না আজকের সেই দয়ালের কথা খুব মনে পড়ছে। এই পথ দিয়েই তো তার গ্রাম পড়বে। যাওয়ার সময় না হয় দেখা করেই যাব। যেমন ভাবা তেমন কাজ। তারানাথ সেই গ্রামে পা রাখতেই যেন চমকে উঠল। 2 মাস আগেও যেই গ্রাম সম্পন্ন অবস্থায় ছিল, মাঠ ঘাট ফসলে ভরা ছিল, ঘরে ঘরে মানুষের হাঁকডাক ছিল, আজকে সেই গ্রাম যেন আস্ত শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে। কোনো অজানা কারণে গ্রামের লোক একদম কমে গেছে। আর যেটুকুই বা লোক রয়েছে তারা যেন ভয়ে আতঙ্কে সিঁটিয়ে রয়েছে। ব্যাপারটা কি? মাত্র 2 মাসের মধ্যে এমন কি হলো যে এই গ্রামের এই দুর্দশা হয়েছে? দয়ালের বাড়ি গিয়ে দেখি তো। দয়াল, দয়াল বাড়ি আছো? দয়াল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি এসেছেন? আসুন ঠাকুরমশাই, আসুন আসুন আসুন। দয়াল, গ্রামের একই হাল হয়েছে। মাত্র 2 মাসে এমন শোচনীয় হাল হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুরমশাই সবই কপাল, বুঝলেন তো। জানি না আমাদের গ্রামে কার কোন নজর পড়েছে। আপনি যখন এসেছিলেন তখন নরেনের বউয়ের নৃশংসভাবে হত্যা হয়েছিল। হ্যাঁ, তা মনে আছে, কিন্তু তার সঙ্গে এসবের কি সম্পর্ক? সম্পর্ক যে বড়ই গভীর ঠাকুরমশাই। সেই মৃত্যু থেকেই আমাদের গ্রামে এক অরাজকতা শুরু হয়েছে। কি? একের পর এক হত্যাকাণ্ড হয়ে চলেছে। তার মানে আবার বুঝি ওইভাবে কারোর মৃত্যু হয়েছে? না ঠাকুরমশাই, কারণ না। বলুন কতজনের? একের পর এক 8 জন ওই একইভাবে মারা গেছে। সেই বিভৎসভাবে কেউ যেন তাদের মুন্ডু আর দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। বলো কি? কবে হয়েছে এই ঘটনা? গত 2 মাস ধরে ঠাকুরমশাই। কখনো খগেনদার দেহটা ধান ক্ষেতের ধারে পাওয়া গেছে আর মুন্ডুটা নদীর পাশে। আবার কখনো শ্যামল দাদার মুন্ডুটা নদীর পাড়ে পেয়েছি তো দেহটা তার বাড়ির উঠোনে। যেন কেউ ওই দেহ নিয়ে ছেলে খেলা করেছে। আর সেই ভয়ে গ্রামের বেশিরভাগ লোক গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, কেউ তো জানে না এবারে কার পালা। আমার মনে হয় এবারে আমার মৃত্যু নিশ্চিত। কেন দয়াল, তুমি এই কথা কেন বলছো? এই চণ্ডী মণ্ডপে আমরা 8 জন একসঙ্গে বসে গপ্প করতাম ঠাকুরমশাই। কিন্তু একে একে খগেনদা, শ্যামলদা আরো সকলে গেল। এবার সে আমাকে শেষ করবে। ঠাকুরমশাই আমাকে আমাকে ক্ষমা করো দয়াল, আমি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিইনি। যদি আমি না যেতাম এতগুলো মৃত্যু হয়তো হতো না। ছি 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 ছি, আমার বোঝা উচিত ছিল। এ বাবা না ঠাকুরমশাই, না না না, এতে আপনার আর কি দোষ? আপনি আমাদের অতিথি, আপনি এই বিপদে জড়াবেন না। তাছাড়া সাধু, তান্ত্রিক, কাপালিক সকলের সাহায্য নেওয়া হয়েছিল, কিন্তু কেউই কিছু করতে পারেনি। কিন্তু আমি চেষ্টা করে দেখতে চাই দয়াল। একটিবার আমাকে সুযোগ দাও। আমি তোমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে চাই। আর তুমি নিশ্চিত থাকো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু ঠাকুরমশাই আপনি কি করবেন? এর আগে তো অনেকে অনেক কিছু করেছে, কিন্তু কিছুই ফল হয়নি। দেখি না মধুসুন্দরী দেবীর কৃপায় কি করতে পারি। দয়াল, তুমি আমাকে সেই বাড়িতে নিয়ে চলো যেখানে প্রথম এই সমস্যার সূত্রপাত হয়েছিল। গন্ধ, সেই তীব্র গন্ধ। দয়াল, তুমি এখানে দাঁড়াও, আমি বাড়ির চারপাশটা একবার ঘুরে আসি। চলো একবার ভেতরটা দেখা যাক। এতদিন বাড়িটা খোলা রয়েছে, হয়তো কিছু পাওয়া যাবে না, তবুও দেখি, চলো। তারানাথ আর দয়াল
নরেনের ঘরে ঢুকল। বেশ কিছুদিন লোকের বাস নেই বলে ঘরের মেঝেতে ধুলো আর দেওয়ালে মাকড়সার জালে ভরে গেছে। তারানাথ ঘরের মধ্যেটা দেখে একবার বিছানার নিচে উঁকি দিতেই দেখল সেখানে একটা কাঠের বাক্স। তারানাথ খুব সাবধানে সেটা বের করে বলল, বাক্সের গায়ে ধুলোর ফুলে পড়ে গেছে দেখছি, কিন্তু উপরে দেখছি একটা হাতের ছাপ, যার অর্থ এই বাক্স কেউ খুলেছে। আর কি হলো ঠাকুর মশাই, চুপ করে গেলেন যে? বাক্সের ভিতরে যে তন্ত্র সাধনার বই রয়েছে দয়াল, এই বাড়ির কেউ কি তন্ত্র সাধনা করত? এই যা আপনাকে তো এত কথা বলেছি, সেই কথাটাই বলা হয়নি। নরেন, আমাদের বন্ধু নরেন, সেই তো তন্ত্র সাধক ছিল, সেই নিয়েই তো যত গন্ডগোল। যা ভেবেছিলাম তাই। এখানে অতি নিম্নমানের এক পিশাচের অস্তিত্ব টের পাচ্ছি। গন্ডগোল গন্ডগোল। আচ্ছা, কিসের গন্ডগোল? নরেনের সঙ্গে ওর ভাগ্নের গন্ডগোল। সত্যি তো, আপনাকে বলতে গিয়ে খেয়াল হলো ঠাকুর মশাই, সেই নরেনের স্ত্রীর মৃত্যুর পর থেকে আমরা কিন্তু ওর ভাগ্নেটাকে আর দেখতে পাইনি। সেই সবের মধ্যে জড়িয়ে নেই তো ঠাকুর মশাই? দেখো দয়াল, তুমি যদি আমাকে সবকিছু খুলে না বলো, আমি কিন্তু আর সাহায্য করতে পারবো না। আমার কাছে কিছু লুকিও না, সবটা খুলে বলো। হ্যাঁ ঠাকুর মশাই, আসলে এমনিতে চাষবাস নরেনের পেশা হলেও তন্ত্র সাধনা তার নেশা ছিল। এমনিতে হাসি খুশি নরেনের মনটাও বড় উদার ছিল। তাই তো যখন ওর একমাত্র ভাগ্নে নান্টুর বাবা মা মারা গেল, তখন নরেন তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল। নরেন ও তার স্ত্রী নান্টুকে ভালোবেসে যত্নে পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করতে থাকলো। কিন্তু নান্টু ছেলেটা মোটেই সুবিধা ছিল না, জানেন তো। পড়াশোনা ছাড়া বাকি সব জিনিসে তার আগ্রহ ছিল। একদিন নান্টু, এই নান্টু, কি করছিস? কি এই বাক্স খুলেছিস কেন? মামা, এই আসলে আসলে অনেক দিন ধরেই তোমাকে বলবো ভাবছিলাম, আমাকে তন্ত্রবিদ্যা শেখাবে মামা। কি খাবার মতন কথাবার্তা বলছিস বলতো নান্টু? হ্যাঁ, তুই এখন ছোট, কোথায় লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবি তা নয়। যা গিয়ে পড়তে বস। ও মামা, সত্যি বলছি, আমার পড়াশোনা করতে ভাল লাগে না। বরং তন্ত্র, কালা জাদু, ভূত প্রেত এসব আমার ভাল লাগে। তুমি আমাকে এগুলো শেখাও না মামা। এই একদম বোকার মতন কথাবার্তা বলবি না। তুই এখনকার দিনের মানুষ, এইসব বড় অশুভ জিনিস, আর আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাই না। তাছাড়া তন্ত্রবিদ্যা ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই সব পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, আমাকে তোমার শিষ্য করে নাও না মামা। আমরা দুজনে মিলে অনেক অনেক টাকা রোজগার করব। আর আমি তো শুনেছি তন্ত্রবিদ্যার সাহায্যে অনেক শক্তিশালী হওয়া যায়, অনেক। চাপ, যা বলছি গিয়ে পড়তে বস। পড়াশোনায় মন নেই, খালি আবল তাবল কাজ, বেয়াদব কোথাকার। সেদিন নরেনের বকা খেয়ে নান্টু চলে গেছিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে আরো জেদ চেপে গেছিল। এরপর থেকে প্রতিদিন সে নরেনকে তন্ত্রবিদ্যা শেখানোর জন্য জোর করতে থাকলো, কিন্তু নরেন বারণ করতে থাকায় ওর জেদ আরো বেড়ে গেল। এ তো মহা সমস্যায় পড়া গেল। হ্যাঁ, ভাগ্নের জেদ তো দিন দিন বেড়েই চলেছে, কোনো কথাই সে শুনতে নারাজ। তাই তো দেখছি, আজকাল আমার সাথেও খারাপ ব্যবহার করে। ভেবেছিলাম বাপ মা মরা ছেলেটাকে আদর যত্নে রাখবো, কিন্তু মামা, তোমাকে আমি আবার জিজ্ঞেস করছি, তুমি আমাকে তন্ত্রবিদ্যা শেখাবে কিনা বলো। তুই আমায় হুমকি দিচ্ছিস নাকি রে ভাগ্নে? তোর এত বড় সাহস? তোকে আমি নিজের ঘরে ঠাঁই দিয়ে পড়াশোনা শেখাতে চাইছি, আর তুই? হ্যাঁ, কারণ তোমার ধারণা তন্ত্রবিদ্যা শিখলে আমি তোমার থেকে বড় তান্ত্রিক হয়ে যাব, আর তুমি এটা সহ্য করতে পারবে না, তাই তো? এত হিংসে তোমার মামা। এই, নিজের সীমা ছাড়িয়ে যাস না, নইলে দূর দূর করে তাড়িয়ে দেবো হতভাগা কোথাকার। কি ভেবেছো আমি ভয় পেয়ে যাব? না, আমি ভয় পাই না। আর তন্ত্রবিদ্যা আমি শিখেই ছাড়বো। সমস্ত শক্তি আমার হাতের মুঠোয় থাকবে, আর তখন তোমার আফসোসের শেষ থাকবে না, এই বলে দিলাম। না, ভাগ্নের হাব ভাব সুবিধার ঠেকছে না। আমাকে এই বিষয়টা গ্রামের বন্ধুদের জানাতে হবে। আর এই গিন্নি,
একটা কথা তোমাকে বলে দিই, ভগবান না করুক যদি আমার ভালো খারাপ কিছু একটা হয়ে যায়, তুমি আমার সমস্ত তন্ত্রের জিনিস পুড়িয়ে দেবে। এরপরেই নরেন আমাদের সমস্ত ঘটনা বলতে আমরা বন্ধুরা মিলে একটা ফোন দিয়ে আঁটলাম। আমরা ঠিক করলাম নান্টুকে এই গ্রাম থেকে ভাগাতে হবে, নইলে সমস্যা বাড়বে। ব্যাস, আমরা ওকে দেখা মাত্রই টন্টিটকারি শুরু করলাম। কখনো ও মাঠে আসলে ওকে দেখলেই আমাদের বন্ধুদের মধ্যে কেউ বলে ওঠে, ওই এসেছে অপয়াটা। ওরে, আর কত অনিষ্ট করবি রে তুই? মাম্মাকে খেয়েও তোর মন ভরেনি? না না, ও তো রাক্ষস রাক্ষস। এবারে মামা মামিটাকে গিলতে এসছে, বুঝলে তো? আমাদের গ্রামের টিটকারি শুনে নান্টুর মুখ রাগে ফুঁসে উঠত। সেই জায়গা থেকে ও তৎক্ষণাৎ চলে যেত। কিন্তু আমরাও না চোরবান্দা, কখনো পুকুরের ধারে, কখনো গ্রামের মেলায় ওকে দেখলেই আমরা পরিকল্পনা মতন খোঁচা দিয়ে কথা বলতাম। এই তোর কি লজ্জা নেই নাকি রে? হ্যাঁ, এত অপমানের পরেও মামার ঘাড়ে চেপে পড়েছিস, বলি তোর কি মান সম্মান নেই? এই সত্যি আপদ একটা, এই নিজে কাজ করে খানা বাবা, মামার ঘাড়ে চেপে পড়ে রয়েছে। এর কিছুদিন পরে তন্ত্র সাধনা করতে গিয়ে নরেনের মৃত্যু হয়। সবাই বলেছিল সাধনায় ত্রুটি হয়, এরকম হয়েছে। এদিকে নরেনের স্ত্রী তার স্বামীর কথা মতন তন্ত্রবিদ্যার সমস্ত জিনিস পুড়িয়ে দেয়। কিন্তু সেই সময়ও নান্টু এসে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বাক্সটার বিষয়ে হয়তো রানু বৌদির খেয়াল ছিল না। বুঝলাম, তার মানে ওই নানটুই এখন নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক হত্যা করে চলেছে। এসব তো আগে মনে হয়নি, কিন্তু আজ মনে হচ্ছে এইসব নান্টুরই কীর্তি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমাকে ছাড়বে না, আপনি আমাকে বাঁচান। দয়াল, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকবো। আমি থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। গ্রামের আর কারোর মৃত্যু হলো না। তারানাথ ভাবত হয়তো আজ কিছু হবে, কিন্তু হলো না। আরো 2 সপ্তাহ কেটে গেল। সেদিন রাতে তারানাথ দয়ালকে বলল, দয়াল, আমার মনে হচ্ছে বিপদ কেটে গেছে। আর যখন কোনো অঘটন ঘটেনি তখন তুমি নিশ্চিন্তে থাকো, আর আমাকে এবারে বিদায় দাও। বাবা, এইসব কি বলছেন ঠাকুরমশাই? এইখানে কি আপনার কোনো কষ্ট হচ্ছে? কি যে বলো দয়াল, তোমার আতিথেয়তার মিথ্যে সুযোগ আমি নিতে আর চাইছি না, মন চাইছে না। তাছাড়া এত রাতে কে এলো? গিয়ে দেখো তো। দয়াল, দয়াল ওঠো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, ওঠো দয়াল। দয়াল, তোমার বন্ধুরা যে তোমার জন্য অপেক্ষা করছে। চলো, এবারে যে যেতে হবে। খবরদার, আর এক পাও নড়বি না। দয়ালকে কিছু করার আগে তোকে আমার মুখোমুখি হতে হবে। তুই বুঝিও দারোয়ান, তবে তবে এই নে। ও তোকে বাঁচাতে এসেছিল না, কিন্তু দেখ দেখ, নিজেই কুপকাত হয়ে গেছে। এবারে তোকে কে বাঁচাবে? তোর বন্ধুদের কাছে যাওয়ার সময় হয়ে গেছে যে। চ চ। মুহূর্তের মধ্যেই পিশাচ তার লোমশ হাতের মুঠোয় দয়ালকে শক্ত করে ধরল। পিশাচের চাপে দয়ালের প্রাণ পাখি যখন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। কে কে তুই? আমি তারানাথ তান্ত্রিক, তোর জম। দয়াল তোকে খারাপ কথা বলেছিল না, আমি তার থেকেও খারাপ কথা বলছি। তুই একটা আস্ত পিশাচ।
মা বাবাকে খেয়েছিস তুই, শুধু তাই নয়, একের পর এক নিরীহ মানুষকে খুন করেছিস তুই। তুই একটা হত্যাকারী, খুনি, শয়তান তুই। তোর এত সাহস! তুই পিশাচ তার হাত বাড়াতেই তারানাথ তার হাতে ধরা রুদ্রাক্ষের মালাটা পিশাচের দিকে ছুঁড়ে মারল। ঠিক যেমন গায়ের খোলস খসে পড়ে, তেমনি পিশাচের শরীর থেকে একে একে মাংস খসে পড়তে শুরু করলো, আর শেষে বেরিয়ে এলো নান্টু ধূপ করে মাটিতে বসে পড়ল। শান্তি পেলি নান্টু? আপনি কি করে? আমি সবটা জানি, কিন্তু এখন তোর থেকে জানতে চাই, কিসের জন্য, কিসের লোভে তুই এতগুলো হত্যা করলি? হত্যা? কার? আমি আমি কাউকে হত্যা করিনি, সত্যি বলছি। নাটক নাটক করিস না নান্টু। তুই শুধু তোর মামিকে নয়, গ্রামের নিরীহ লোকেদের হত্যা করেছিস। কিন্তু কি জন্য? ঠাকুর মশাই, বিশ্বাস করুন, আমি ইচ্ছাকৃতভাবে এগুলো করিনি। হ্যাঁ, আমি মামার কাছে তন্ত্রবিদ্যা শিখতে চেয়েছিলাম, কিন্তু তিনি শেখাননি বলে আমার রাগ হয়েছিল। আমি তাকে হত্যা করার কথা ভাবিনি। মিথ্যে বলছিস তুই, ডাহা মিথ্যে। তুই তোর মামিকে মেরেছিস। না ঠাকুর মশাই, না। মামা মারা যাবার পরে মামি যখন তার তন্ত্রের জিনিস পুড়িয়ে দিচ্ছিল, আমি তাকে অনেক বারণ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তিনি আমাকে ঘরে ঢুকতে দিতেন না, উল্টে সেই দিন রাতে মারধর করলেন। আর তুই সিদ্ধান্ত নিলি মামিকে তুই হত্যা করবি, তাই তো? না না না, বিশ্বাস করুন, আমার মনে রাগ ছিল। গ্রামের লোকেরা আমায় যাচ্ছে তাই বলতো, সেই নিয়ে আমার ক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভ যে সেদিন রাতে হঠাৎ এমন আকার ধারণ করবে আমি বুঝিনি ঠাকুর মশাই। কোন দিন রাতে? সেদিন মামি মেরে আমাকে ঘর থেকে বাইরে বার করে ঘুমিয়ে পড়ে। আমার ভীষণ রাগ হয়েছিল। ভেবেছিলাম মামার তন্ত্রবিদ্যার যে কোনো একটা বই পেলেই সবকিছু থেকে অনেক দূরে গিয়ে সাধনা করব। সেই ভেবেই খুব সাবধানে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকলাম। খুঁজতে খুঁজতে খাটের তলায় চোখ গেল, দেখলাম সেখানে অদ্ভুত একটা বাক্স, যেটা আগে আমি কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন ঠাকুর মশাই, কৌতূহলী হয়ে বাক্সটা খুলতেই দেখলাম তাতে একটা অদ্ভুত হাতের ছাপ, আর পাশে লেখা মন্ত্র। মন্ত্রগুলো কি অদ্ভুত! রিং ক্রিং ফট কুরু কুরু টস মস্ট ফস সোহা। এটা কেমন লাগছে আমার! আর আমার হাতটা ছাপের মধ্যে এমন আটকে যাচ্ছে কেন? না না না! আর আমার কিছু মনে নেই ঠাকুর মশাই। সেই দিনের পর আজকে যেন আমার হুঁশ এলো। সত্যি বলছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমায়। বুঝলাম, হয়তো এতে তোর সম্পূর্ণ দোষ নেই, কিন্তু নির্দোষ তুই নস। লোভ মানুষের ভিতরে থাকলে তবেই পাপ সেখানে ঘর বানায়। তোর জন্য নিষ্পাপ লোকের প্রাণ গেছে, আর আমি সঠিক সময় না এলে হয়তো দয়ালো। ঠাকুর মশাই, আমাকে ক্ষমা করুন ঠাকুর মশাই। আমার ভুল হয়ে গেছে। ওই পিশাচ আমাকে আবার নিজের জালে জড়িয়ে নেবে ঠাকুর মশাই। না, সেটা আর হবে না। এই রুদ্রাক্ষের মালা গলা থেকে খুলবি না, আর এই বাক্সটার ব্যবস্থা আমি করছি।